অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে সবাইকে স্বাগত। আজকের বিষয় পরিবেশ ও ভূগোল। তার প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তোমরা দেখে যাও ভিডিওটি। আর তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 1 নম্বর প্রশ্নে কী দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে দেখো 1-এর মধ্যে দেওয়া হয়েছে সেগুলো। তারপরে দেখো 2-এর মধ্যে দেওয়া হয়েছে কি শূন্যস্থান পূরণ করো। 3-এর মধ্যে দেওয়া হয়েছে কি বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 4-এ দেওয়া হয়েছে কি 2 একটি বা দুটি শব্দে উত্তর দাও। তারপরে দেওয়া হয়েছে 5-এ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 6-এ দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-এ দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলি প্রতিটি উত্তর খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। পরীক্ষায় কীভাবে উত্তরও লিখতে হবে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অতএব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রতিটি উত্তর ভালো করে লিখে নিতে পারবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারবে। দেখো, একে রেখে কী দেওয়া হয়েছে, ঠিক জোটটি নির্বাচন করো। দেখো উত্তরটি এখানে করে দেওয়া হয়েছে। দেখো ঠিক জোটটি কোনটা হলো, অ্যাস্ট্রোস্ফিয়ার কি হচ্ছে পরিচলন স্রোত সৃষ্টি করে, অর্থাৎ গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে 1-এর 2 নম্বরটা দেখো কি দেওয়া হয়েছে, রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে কোথা থেকে। উত্তরটা হচ্ছে কি ঘ নম্বর, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। তারপরে দেখো 1-এর 3 নম্বরটা কি দেওয়া হয়েছে, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। দেখো উত্তরে লেখা হয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে। 1-এর 4 নম্বরটা দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো। সঠিক উত্তরটা হচ্ছে খ নম্বর, উত্তর পূর্ব আয়ন বায়ু। তারপরে দেখো 1-এর 5 নম্বরটা কী দেওয়া হয়েছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। কোনটা সঠিক উত্তর হবে, দেখো এখানে উত্তরটা করে দেওয়া হয়েছে ঘূর্ণবাতের চোখ, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তারপরে দেখো 1-এর 6 নম্বরটা কী দেওয়া হয়েছে, পৃথিবীর বৃহত্তম সৃষ্ট জলের হ্রদ, সেটা কি, উত্তরটা হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপুরিয়র, অর্থাৎ গ নম্বরটা হবে গিয়ে সঠিক উত্তর। 1-এর 7 নম্বরটা দেখো, ঠিক জোটটি নির্বাচন করো। ঠিক জোটটি হলো কোনটা, গ নম্বরটা, মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ। তারপরে প্রশ্নগুলো দেখো। 1-এর 8-এ কী দেওয়া হয়েছে, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো, সেটা হচ্ছে কি ঘ নম্বরটা, তুন্দ্রা জলবায়ু। তারপরে দেখো 1-এর 9 নম্বরটা কী দেওয়া হয়েছে, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় বিস্তীর্ণ তৃণভূমি হলো কোনটা, সেটা উত্তর হচ্ছে পাম্পাস, অর্থাৎ খ নম্বরটা। তারপরে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানে করে দেওয়া হয়েছে 2-এর 1 নম্বরে, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো কি লু, উত্তরটা হবে কি লু। তারপরে দেখো কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়। তাহলে কি এটা সঠিক উত্তরটা কী হবে, সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়। 2-এর 3 নম্বরটা দেখো, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হলো ড্যাশ মরুভূমি। তাহলে কী হবে, আটকামা মরুভূমি। শূন্যস্থানে বসবে কি আটকামা মরুভূমি। তারপরে দেখো 3 নম্বরটা কী দেওয়া হয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দেখো 3-এর 1-এ কী দেওয়া হয়েছে, রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয়, সেটা ভুল। 3-এর 2 নম্বরটা দেখো, আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে গিয়ে ঠিক। 3-এর 3 নম্বরটা দেখো, জুলাই আগস্ট মাসে আর্টেজীয় গ্রীষ্মকাল বিরাজ করে, সেটা হচ্ছে গিয়ে ভুল। আর এবার পরে দিই প্রশ্নটা, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, সেটা হচ্ছে গিয়ে ভুল। তারপরে দেখো 4-এর প্রশ্নগুলো একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে বাক্যে উত্তর দিতে বলা হবে, যাই হোক মিস্টেক করা হয়েছে। তো দেখো 4-এর 1 কি, রিক্টার স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয়। দেখো রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাত্রা পরিমাপ করা হয়। 4-এর 2 নম্বরটা দেখো, গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো। তো কী হবে উত্তরটা, গ্রানাইট শিলা গঠনকারী খনিজের
নাম হলো কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্লেন্ড। তারপরে দেখো 4-3 নম্বরে কী দেওয়া হয়েছে, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনের বিখ্যাত? তাহলে সঠিক উত্তর দেখো, ভারতের শ্রীলঙ্কা প্রতিবেশী এমন একটা দেশ যেখানে মশলা বেশি উৎপাদন হয়, অর্থাৎ মশলা উৎপাদনের জন্য বিখ্যাত। তারপর দেখো 5-এর প্রশ্নটা দেখো কী দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 কী দেওয়া হয়েছে, ভূ অভ্যন্তরের কোন স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? তাহলে দেখো উত্তরে লেখা হয়েছে, বহিঃকেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। বহিঃকেন্দ্রমণ্ডলের চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারদিকে ঘুরছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। বৈদ্যুতিক কেন্দ্র তৈরি করেছে এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের। তারপরটা দেখো, পাকিস্তানে জলসেচের সাহায্যে কীভাবে কৃষিকাজ করা হয়? দেখো উত্তর করা হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। এখানে দুবার হয়ে গেছে, তোমরা একবার লিখবে। পাকিস্তানের জলসেচের প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধারের তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ সেচ এইভাবে করা হয়, তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম কারেজ প্রথা। এই অবধি লিখলেই যথেষ্ট। তারপরে দেখো 5-3 নম্বরে কী দেওয়া হয়েছে, উত্তর আমেরিকার প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? দেখো উত্তর করা হয়েছে, উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফালফা তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংস্করণের জন্য এখানে উন্নত মানের হিমাগারে গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। তারপরে দেখো 5-4 নম্বরটা কী দেওয়া হয়েছে, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? থেকে বৃষ্টি হয় না কেন? দেখো উত্তরটা করা হয়েছে, জলীয় বাষ্প উপরে বেশি শীতল বায়ু সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এই জলকণা বা তুষারকণার সমষ্টিকে বলা হয় পলিমেঘ। মেঘ সৃষ্টিকারী জলকণাগুলি বিভিন্ন কারণে সংযুক্ত হয়, যেমন বিদ্যুৎ মক্ষমের জন্য বা ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ খুব বেশি শীতল হওয়ার জন্য। যেহেতু সব মেঘে জলকণা সংযুক্তির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না, তাই সব মেঘ থেকে বৃষ্টি হয় না। একটু লেখাটা স্ক্যান করার জন্য অস্পষ্ট হয়ে উঠেছে, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো তারপর কী দেওয়া হয়েছে, 6-1 দাগে, অভিসারী পাতসীমাকে বেশি কেন বিনাশকারী পাতসীমা বলা হয়? উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে দেখো উত্তরটা লেখা হয়েছে, দুটো পাত পরস্পরকে অগ্রসর হয় এবং পরের পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। 2 নম্বর দেওয়া হয়েছে, এর ফলে নিমজ্জিত পাতটির গলনের সময় সমুদ্র ঘাত সৃষ্টি হয়, ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে অনিয়মিত ভূমিকম্পন, অগ্ন্যুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপরে পলি ভাঁজ খেয়ে দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ উপকূল বরাবর জাপান সহিত দ্বীপপুঞ্জ এভাবে গড়ে উঠেছে। পাত দুটো একটি সামুদ্রিক ও তার একটি মহাদেশীয়, ফলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। আমেরিকার পশ্চিম ভাগের বরাবর আন্দিজ পর্বত এইভাবে সৃষ্টি হয়েছে। আবার পাত দুটো মহাদেশীয় সংঘর্ষের ফলে মাঝে সংকীর্ণ সমুদ্র পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এইভাবে ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝে টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে।
এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমা বলা হয়। একটু অস্পষ্ট হলে তোমরা লিখে নেবে, আমি তো বলেই দিলাম, তোমরা ভালো করে লিখে নেবে। তারপরে দেখো আমাজন অববাহিকার 6-2 দেওয়া হয়েছে, আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির, ভৌগোলিক ব্যাখ্যা করো। দেখো আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নিরক্ষরেখার উপরে পাশে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে সরাসরি সূর্যের রশ্মি পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি এবং তার প্রচুর বৃষ্টিপাত হয়। তাই এখানে চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে। গাছগুলোর কাঠ শক্ত, ভারী, গুড়ি খুব লম্বা, মোটা আর পাতলা, বেশি চওড়া হয়। গাছগুলো এমন ঠাসাঠাসিভাবে থাকে যে অরণ্যের উপর চাদোয়ার মতো ঢেকে যায়। এর মধ্য দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না, ফলে স্যাঁতসেঁতে অন্ধকার তলদেশে নানা লতা পাতা, গুল্ম, পরগাছা গজায়। এসব প্রতিকূলতায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম হয়ে ওঠে। তারপরে দেখো 6-3 নম্বর কী প্রশ্ন দেওয়া হয়েছে, পম্পাস অঞ্চলে দক্ষিণ আমেরিকায় কার শস্য ভাণ্ডার বলা হয় কেন? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? দেখো উত্তরটা করে দেওয়া হয়েছে, কৃষিকাজ দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে বেশ উন্নত। এখানকার নদী গঠিত উর্বর পলি মৃত্তিকা, পরিমাণ বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষি ফসল হলো গম। আর্জেন্টিনার মতো বেশি পরিমাণে গম উৎপাদন হয়, যে এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকমের ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করাই উৎপাদনের পরিমাণ বেশি। তাই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তারপরে দেখুন 7-এর দাগে দেওয়া হয়েছে কি, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 7-এর কী বলা হয়েছে, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। দেখো এখানে আগ্নেয় শিলা সম্পর্কে লেখা হয়েছে, পয়েন্ট করে দেওয়া হয়েছে, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথম কঠিন শিলার সৃষ্টি হয়, সেটি আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্ট হওয়ায় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা অভ্যন্তরে প্রবল চাপের লাভারূপে ভূপৃষ্ঠে উঠে এসে বা ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয়শিলাই সৃষ্টি করে। এবার উৎপত্তি সম্পর্কে লেখা হয়েছে, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে দুরকম, ভূ অভ্যন্তরে অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয়শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এরা দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট, এসডিয়ান। ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্ভিদী আগ্নেয়শিলা সৃষ্টি করে, যেমন গ্রানাইট, ডেলোরাইট। শ্রেণীবিভাগ, এই উদ্ভিদী আগ্নেয়শিলা দুরকম হয়। ম্যাগমা ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্র পথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা, যেমন ডলেরাইট। ম্যাগমা ভূ অভ্যন্তরে একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্ট করে পাতালিক শিলা, ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলা দানাগুলো কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট। তারপরে দেখো 7-2 নম্বরে কী দেওয়া হয়েছে, বায়ুচাপ বলয়গুলি অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষ রেখার মাঝে স্থানগুলি জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে, দেখো বায়ুচাপ বলয়গুলোর অবস্থান পরিবর্তনে দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়ন বায়ুর, আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলোতে বৃষ্টিপাত হয় না। আবার সমুদ্রের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূ
ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তারপরে দেখো চিত্রসহ শৈলক্ষেপ্ত বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। এখানে চিত্রসহ আলোচনা করতে বলা হয়েছে। দেখো উত্তরে লেখা হয়েছে, সমুদ্র দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রভাবে পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পায়। ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলক্ষেপ্ত বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বরাবর বায়ুর উপর দিকে ওঠে বৃষ্টিপাত ঘটায়, সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল। আর এর বিপরীত দিকে ঢাল বরাবর বায়ুর নিচের দিকে নামে সেই হলো অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতার স্থান নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ুর অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালের প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়। তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত। এবার দেখুন চিত্র দিয়ে বোঝানো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে। তোমরা ভালো করে এই চিত্রটা এঁকে নিবে। আশা করি তোমরা এই চিত্র এঁকে উত্তরটা লেখার চেষ্টা করবে। তোমাদের চিত্রের সাহায্যে যেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, যেগুলো নাম দেওয়া হয়েছে সেই নামগুলো তোমরা দেবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।